মনে এজেন্ডা কি আছে আপনার? দেখুন, আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের মূল এজেন্ডা হলো যে গতকাল একজন কৃষক আমাকে বললেন যে আমাদের এই যে সমবায় সমিতির মাধ্যমে ধান কেনা হচ্ছে সেটা লিমিট করেছে 15 কুইন্টাল। তো এই বিষয়ে আপনি কি ভাবছেন? আমি বললাম যে দেখুন ভাই, এটা আমার ভাবা হয়ে গেছে এবং আমি লিখিয়েওছি। আপনাদের এটা প্রথমে দেখিয়ে নিই। এটা 5/12/2025 আমি এই চিঠি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিই এবং তার কপি এসডিওকে দিই। দিয়ে আমি বলি যে প্রতিদিন 15 কুইন্টাল করে ধান কেনা হচ্ছে। যেই কৃষক তার 90 কুইন্টাল ধান, তাহলে তাকে কতবার যেতে হচ্ছে? 6, 15, 90, তাহলে 6বার ক্যারিং কস্ট দিতে হচ্ছে। 15 কুইন্টাল ধান ন্যায্য মূল্যে ক্রয় করা হচ্ছে যেটা, সেটাতে যা 18 কুইন্টাল ধান সে কি করবে? আবার 3 কুইন্টাল কি পরের দিন নিয়ে যাবে? আর এই 15 কুইন্টাল ধান বহন করবার জন্য ইঞ্জিন ভ্যানে হচ্ছে না, তাকে আর একটা 107 বা অন্য ধরনের গাড়ি বা ট্রাক তাকে ভাড়া নিতে হচ্ছে, যাতে করে সরকার, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আমাদের ডিপার্টমেন্ট অফ ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে টাকা কেন্দ্রীয় সরকার ধান কেনবার জন্য দেয়, ন্যায্য মূল্যে ধান কেনার জন্য, সেই টাকাটার অপব্যবহার হবে কেন? কেন কৃষকদের বারে বারে ধানটা মানে বিক্রি করতে ওখানে যেতে হবে? আপনি যে আমরা বলেছি, আমি এই চিঠিতে পরিষ্কার করেছি, গত বছরের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই আপনি ধানটা, যার কাছে যত ধান ক্রয় করার জন্য রেজিস্ট্রেশন আছে চাষির, সেই চাষির কাছ থেকে সেই ধানটা আপনি একদিনে নিয়ে নিন। একটা তো পদ্ধতি থাকবে, সেই পদ্ধতি এরা মেনটেনেন্স করবে না। সেই জন্যই আমি চিঠিটা দিয়েছি এবং চাষিদের আমি আশ্বস্ত করতে চাই যে যে সমস্যাটা তারা ফিল করছেন সেই বিষয়ে নিয়ে আমি লিখেছি এবং আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনের আমি সেটা কোনো কি স্পেসিফিক কোনো সমবায় করছে এটা? হ্যাঁ, এটা আমার কাছে প্রথমে যে খবরটা এসেছে সেটা হচ্ছে, আমরা যে ওয়ার্ডে বসে রয়েছি 15 নম্বর ওয়ার্ডের চাঁদুরে যে নজরুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে, সেখান থেকেই আমার কাছে খবরটা এলো। আসার পর আমি এন্টায়ার আরামবাগ অ্যাসেম্বলিতে খোঁজ নিলাম। খোঁজ নেবার পর দেখলাম যে হ্যাঁ, দিকে দিকে এই ঘটনা ঘটছে। তখনই কিন্তু আমি এই আপনার চিঠিটা সঙ্গে সঙ্গে অফিস টাইমে করে দিই এবং এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি দেখুন যে এই যে এখন আলুর সিজন, এটা প্রতি বছরের সমস্যা। আপনার ডিএপির দাম কত? 1350 টাকা। আপনি বাজারে কিনতে যাবেন কত? না 1800 টাকা নেবে। আপনি পটাশ কিনবেন কত? 1650 টাকা দাম, কিন্তু বাজারে আপনাকে খরিদ করতে হবে কত টাকা দিয়ে? 1800 টাকা দিয়ে। তাহলে এটা আমি চিঠিটা লিখেছি, অফিস টাইমে আমি চিঠিটা আজকে এক্ষুনি ইমেল করে দিচ্ছি। আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ইমেলটা করে দিচ্ছি এক্ষুনি। তো এটা তো প্রতি বছরের সমস্যা। তাহলে সরকারের নাকের ডগাতে এই যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, সরকার কি উদাসীন থাকবে? সরকার কি কোনো পদক্ষেপ করবে না? এখানে যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, এসডিও রয়েছেন, এখানে ডিএম রয়েছেন, তিনি কোনো ইনস্ট্রাকশন দেবেন না যে একবার তদন্ত হোক, একবার যারা কালোবাজারি করছেন তাদের ধরা হোক? এর সরকার একেবারে সেই মানে ঘুমিয়ে রয়েছে, শীত ঘুমে চলে গেছে যাকে বলা হয়। সেই শীতকাল চলছে, সেই শীত ঘুমে চলে গেছে, প্রশাসনের কোনো হেলদেল নেই। আর একটা বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে গাছ কাটা। গাছ কাটা আমি আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য, তিনি গাছ কাটছেন এবং বিক্রি করছেন অবৈধভাবে। সেটা আমি কত তারিখে লিখলাম? 3/12-তে। 3/12-তে আমি এর চিঠিটাকে দেখে নিন। 3/12/2025 আমি কাকে কাকে লিখছি দেখে নিন। এবারে দেখুন, 3/12/2025 আমি প্রথমে এসডিওকে লিখলাম, কপিটা ফরওয়ার্ড করলাম বিডিওকে, কপিটা ফরওয়ার্ড করলাম রেঞ্জার আরামবাগ ফরেস্ট রেঞ্জকে এবং আইসিকে। 3 তারিখের পর আজকে সকালবেলার যে খবর, সেই এখন পর্যন্ত সেই গাছের গুঁড়ি ওখানেই পড়ে রয়েছে, কেউ
বা কারা বাধা দিচ্ছে যারা স্বার্থান্বেষী, যারা গাছ কাটার সঙ্গে যুক্ত আছেন, তারা বাধা দিয়েছেন পুলিশকে, তারা বাধা দিয়েছেন রেঞ্জার অফিস বা যারা সংশ্লিষ্ট আধিকারিক দিয়েছিলেন। তাহলে আরামবাগ প্রশাসনের এই ক্ষমতা নেই যে আরান্ডিতে অবৈধভাবে গাছ কাটছে তৃণমূলের একজন মেম্বার, একজন এমএলএ লিখিতভাবে আমি অভিযোগ করেছি, কমপ্লেন্ট রিগার্ডিং ইলিগাল কাটিং অ্যান্ড সেলিং অফ রোড সাইড ট্রিজ আন্ডার প্রতাপনগর আন্ডার আরান্ডি 1 জিপি। তো আমার লিখিত অভিযোগ, এর বিরুদ্ধে আপনারা পদক্ষেপ করবেন না? পঞ্চায়েত সদস্যের নাম? হ্যাঁ, পঞ্চায়েত সদস্যের নাম? পঞ্চায়েত সদস্যর নাম অমিত ঘোষ। আবার আজকে সকালে আর একটা খবর এলো, দেখুন সকালবেলায় একজন আমার ওখান থেকে চুনাইট থেকে খবর দিল যে পিডব্লিউডি চুনাইট বাস স্ট্যান্ডে, এই দেখুন চুনাইট বাস স্ট্যান্ডে পিডব্লিউডির গাছ কাটা হচ্ছে। এই নিচেরটার দিকে দেখুন, আর একটু ভালো স্পষ্ট ছবিটা পেয়েছেন কি? এই দেখুন গাছটা কাটা হচ্ছে, গাছটা কাটার এই যে ছবি, এই তাহলে এই আরান্ডিতেই হচ্ছে। তার মানে কি, এর যদি আমার যেদিনে চিঠি ছিল 3/12 চিঠির যদি পরিপ্রেক্ষিতে কোনো উপযুক্ত পদক্ষেপ করা হতো, তাহলে আজকে এই চুনাইটে এই ঘটনাটা ঘটতো না। তাহলে প্রশাসনের এই উদাসীনতায় লোকে বলবেন যে বিধায়ক কি করছেন। বিধায়ক তার যে দায়িত্ব এবং কর্তব্য যেটুকু করা উচিত আমি ঠিক করছি, কিন্তু প্রশাসন তৃণমূলের যারা ঘনিষ্ঠ তারা চাষিদের কাছ থেকে কিষাণ মান্ডির কার্ড সংগ্রহ করে অবশ্যই নিজেরা ব্যবসা করছে এবং লক্ষ লক্ষ টাকা লুট করছে। আমি সেই তথ্য আপনাকে আমি দিয়ে দিই যে বাজারে যে ধানটা বিক্রি হচ্ছে, সে বাজারের যে ধানটা সেটা হচ্ছে 1850 টাকা, আর ন্যায্য মূল্যে যে ধানটা কেনা হয় সেটা হচ্ছে 2369 টাকা। কিষাণ মান্ডিতে এই 1850 টাকার ধানটা বিক্রি হয় 2389 টাকায়, তাহলে 89 টাকায়। তাহলে মাঝখানে এই যে অসাধু ব্যবসায়ী, আপনি বলুন, আমি আপনাদের একটা তথ্য দিই, গত বছর কত আলু উৎপাদন হয়েছিল? 1.4 কোটি মেট্রিক টন। আপনার গত বছরের ধান কত উৎপাদন হয়েছিল? 256.53 লক্ষ মেট্রিক টন। তাহলে কোথা থেকে ধানটা উৎপাদন হলো, কোন জমিতে ধান চাষ হয়েছে সেটা তো সরকার জানে, কোন জমিতে আলু চাষ হয়েছে সেটা তো সরকার জানে। আমার জমি আছে, আমার রেজিস্ট্রেশন আছে যে আমি 5 কাঠা জমির মালিক, তার মানে 5 কাঠা জমির আমি ধান বিক্রি করব, কিন্তু ধানটা যে আমি উৎপাদন করিনি, ধানটা চাষ আমি যে করিনি, সেই নথিটা কিন্তু সরকারের কাছে রয়েছে। অথচ আমার কার্ডটা একজন অসাধু ব্যক্তি, তিনি বাজার থেকে 1850 টাকায় ধান কিনছেন আর 2369 টাকায় ধানটা সমবায় সমিতিতে বিক্রি করেন। এই যে দালাল চক্র, এইটাকে ভাঙলে পশ্চিমবঙ্গ সরকার সেই দিনই পড়ে যাবে। এই দালাল চক্রটা ভাঙতে পারছে না সরকার কোনোটাতেই সঠিক পদক্ষেপ করছেন না। এর আগে বালির ব্যাপারটা বিধানসভায় তুললাম, বিনয়ের সঙ্গে বললাম যে একটা সরকার চলছে 14 বছর ধরে, তো বালি মাফিয়ারা বালির বাজার নিয়ন্ত্রণ করবে, আপনারা আমাদের সরকার কিছু করবে না বললাম, শুনলেন, বিধানসভা শুনলো, 294 যতজন উপস্থিত ছিলেন শুনলো, কোনোটারই সুরাহা হয়নি। তাই আমরা বারে বারে বলি যে বিধায়ক হিসাবে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। কোথাও খামতি আছে, কোথাও ত্রুটি আছে, সে ত্রুটি নিয়েই থাকবে, মানুষের ত্রুটি থাকবে। একটা বিষয় হচ্ছে সার তো কেনা হয়ে গেছে, এত দেরিতে কেন প্রেস কনফারেন্স? না, এটা আমাদের গতকাল গীতা পাঠে আপনারা দেখেছেন যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান ছিল, তার একটা প্রস্তুতি ছিল। চিঠিটা গতকাল আমি লিখেছি, আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি। এটা তো চলছে। দেখুন ভাই, একটা কথা আপনাকে বলতে হবে, যেটা আজকে আপনি যদি পদক্ষেপ নেন আগামী বছরের জন্য তো ভালো হলো। সারটার কালোবাজারি এই বছর হচ্ছে, এটা বিগিনিং ইয়ার, এটা তো নয়। যতদিন ধরে আপনি রয়েছেন এই পৃথিবীতে ততদিন ধরে আপনি শুনে আসছেন যে সারের কালোবাজারি, কেন্দ্র সরকার সারের ভর্তুকি দেবে, আর এখানে তুমি এই সারটার 1350 টাকার সারটা 1800 টাকায় বিক্রি করবে, সরকারের কোনো নজর থাকবে না। অতএব একটু দেরি হয়েছে, এখনো চাষ চলছে, এখনো সারের দরকার রয়েছে, তো বন্ধ হোক না, দেরি হলেও বন্ধ হোক,
আমি এটা চাইছি। কেন এর আগেও তো গত প্রিভিয়াস ইয়ারও আমরা তো এসডিওর কাছে ডেপুটেশন দিলাম কালোবাজারি বন্ধ করবার জন্য, কয়েকজন এমএলএ গিয়েছিলাম, গিয়ে আমরা তো ডেপুটেশন দিয়ে এলাম, কই বন্ধ হয়নি তো, আমরা এডিওকেও দিয়ে এলাম আরামবাগে। তাহলে এগুলো বন্ধ হয়নি, এগুলো সরকার জানে বন্ধ করলে ওদের স্বার্থে আঘাত করবে, অতএব এগুলো বন্ধ করবে। আপনি তো বিধানসভায় যান, আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে বিধানসভায় কিছু কথা হয়েছে? বাবা, আমাদের অনেকবার সেভারেল টাইমস বলেছি যে আরামবাগের বিধায়ক ডে 1 থেকে নয়, ডে -1 থেকে আমি এই সেতু নিয়ে রয়েছি। কারণ আমি এই সেতু নিয়ে যখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করলাম যে বিকল্প সেতুর দরকার, তিনি আমাকে এইভাবে বললেন যে সেতুটির স্বাস্থ্য ভালো রয়েছে। যেন আমি আমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছিলাম মন্ত্রীর কাছে, তাই তিনি বললেন যে সেতুটির স্বাস্থ্য ভালো রয়েছে। এখন দেখুন, আমি দুটো কথা বলি, সেতুটা হওয়া উচিত সেতুটার জন্যই। সেতুটার স্বাস্থ্য খারাপ আছে, সেটা 19 সালে এটাকে বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করা হয়েছে। সেতুটার তখনই বলা হয়েছিল যে দ্বিতীয় বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন। তৎকালীন যিনি আধিকারিক ছিলেন পিডব্লিউডি, তিনি এটা বলেছিলেন। এখন সেতুটার মাটি পরীক্ষা হচ্ছে বিকল্প সেতু নির্মাণ করবার জন্য। হোক, বিধায়ক হিসেবে চাইবো, আমি স্বাগত জানাবো সরকারের পদক্ষেপকে। আরামবাগবাসীর জন্য দরকার, সংশ্লিষ্ট 8-10টা জেলার মানুষের যোগাযোগের জন্য দরকার, পরিবহনের স্বার্থে এটা দরকার। কিন্তু তার সঙ্গে আর একটা কথা বলবো, আপনার যেটা কৃষক সেতু বর্ধমানে, যেটার জন্য 246 কোটি টাকা অ্যালোটেড মানি, যার জন্য 2024-25-এ 100 কোটি টাকা দেয়া হয়েছে, সেখানে কি একটা ইট পড়েছে? এক কোদাল মাটি খোঁড়া হয়েছে? তো সরকারকে আমরা কিভাবে বিশ্বাস করব যে শিল্প সেতু, যেটাকে দ্বিতীয় কৃষক সেতু নির্মাণ করার জন্য 246 কোটি টাকা বরাদ্দ হলো, আজ পর্যন্ত সেখানে একটা ইট পড়লো না, একটা শিলান্যাস হলো না, মাটি এক কোদাল কাটা হলো না। এখানেও সেতুটির নির্মাণ করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু না যতদিন পর্যন্ত পিলার ওখানে স্থাপন করা হচ্ছে, যতদিন না কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই সরকারের উপর বিশ্বাস নেই। এবং আমি আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিই, যারা ওই যে আমার এমপি যিনি বলছেন যে 4 জন বিধায়ক কি করছেন, তো 4 জন বিধায়ক কি ইট নিয়ে ওখানে মাথায় করে বইবে? 4 জন বিধায়ক কি ওখানে গর্ত করবে 4টে? তাহলে কি ব্রিজটা হবে? তাহলে তাই যদি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি হয়, আমরা 4 জন বিধায়ক গিয়ে সারাদিন কয়েক ঘন্টা ওখানে 4টে গর্ত করে দিয়ে আসবো। এটা সরকারের দৃষ্টিভঙ্গি নয়। সরকার নিজেকে বাঁচানোর জন্য, সে সরকারটা তৃণমূল কংগ্রেসের, এখানে বিজেপির বিধায়কদের কোনো রোল নেই। পিডব্লিউডি ডিপার্টমেন্ট তাদের, পরিবহন মানে সরকারটা তো তাদের। তাহলে আমাদের বিধায়কদের করার কি রয়েছে? আমার করার যেটা ছিল আরামবাগের বিধায়ক হিসাবে, সেখানে আমি নিশ্চিতভাবে বলেছি এখানে দ্বিতীয় বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন। ওরা বলেছেন না, আমার কিছু করার নেই। যেমন আমি বললাম যে মাধবপুর এবং আরান্ডির মধ্যে ওই যে জয়সিং সব সেতুটা নির্মাণের প্রয়োজন, লিখিত উত্তর আমার কাছে আছে। সেতু তৈরি করা যাবে না, তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেছে সরকার, লিখিত উত্তর দিয়েছে। ওই যে আজকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ডিএম আসছেন পরিদর্শন, কি বলবেন? আসুন, আমি আপনাদের মাধ্যমে ইতিপূর্বে বলেছি, আমি একদিন দেরিতে গিয়েছিলাম, ওই মাটির সাথে আমি সাক্ষাৎ করেছি, মেয়েটি এবং তার মা দুজনেই ছিলেন। দুজনের সাথে কথা বললাম, ফোন নাম্বার দিয়ে এলাম, দিয়ে এসে বললাম যে যদি প্রয়োজন হয় আপনি আমাকে ফোন করবেন, যোগাযোগ করবেন। আমি চিঠি দিয়েছি, আপনারা জানেন আজকে আমার কাছে চিঠিটা নেই। চিঠিটা আমি দিয়েছি, আপনার প্রিন্সিপালকে দিয়েছি, এসডিওকে দিয়েছি, আইসিকে দিয়েছি। আমি পুলিশকে বলতে চাই যে দেখুন, যখন পুলিশ একটা মৃতদেহ, ডেড বডি কবর স্থান থেকে উদ্ধার করতে পারে, তখন কবরের ভিতরের যে কাহিনীটা, সেই কাহিনীটাও পুলিশ কিন্তু চেষ্টা করলে উদ্ধার করতে পারবেন, সেই বিশ্বাসটা আমার রয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখে আমি বলি যে যদি দালাল চক্র থাকে, নিশ্চয়ই দালাল চক্র রয়েছে একটা, কার গাফিলতির জন্য হলো তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, তিনি যিনিই হন না কেন।
একটা দৃষ্টান্তমূলক সাজা না হলে এই ঘটনা তো ঘটতেই থাকবে। এর আগে আমাদের এখানে ঘটেছে, পুরসুরার একজন ব্যক্তি আরামবাগ হাসপাতালে ভর্তি রয়েছেন, সমস্ত লোকের নজরদারি এড়িয়ে তিনি চলে গেলেন এবং তার মৃতদেহ গোঘাট থেকে পাওয়া গেল, রাস্তায় মরে পড়ে আছেন, মৃতদেহ উদ্ধার করতে হলো। কার গাফিলতির জন্য? আমি লিখেছিলাম আরজিকরের ঘটনার পর আমি প্রিন্সিপালকে লিখেছিলাম যে সিসিটিভি ক্যামেরা দেওয়া হোক, এসডিওকে লিখেছি যে সিসিটিভি ক্যামেরা তো লক্ষ লক্ষ টাকা দিয়ে লাগানো হয়। লক্ষ লক্ষ টাকা দিয়ে লাগানো হয়, তার মধ্যে দুর্নীতি হয়, যে মালটা দেওয়ার কথা হয় তার পরিবর্তে অন্য একটা নিম্নমানের সামগ্রী দেওয়া হয়, নজরদারি ঠিকঠাক হয় না, সব ইনফ্রাস্ট্রাকচারটাই ওদের হাতে। ইনফ্রাস্ট্রাকচারের ত্রুটি থাকলেও নজরদারির ত্রুটি, ইনফ্রাস্ট্রাকচারেরও ত্রুটি রয়েছে, নজরদারিরও ত্রুটি রয়েছে, সব কিছু মিলিয়ে আপনি এটা বলতে পারেন একটা সরকার চলছে যে সরকারের শুধুমাত্র রোজগার, শুধুমাত্র অর্থনৈতিক ইনকাম, শুধুমাত্র করে খাবো এই মানসিকতা নিয়ে একটা সরকার চলছে। এই সরকার বেশি দিন চলতে পারে না, আর কয়েক মাস অপেক্ষা করুন। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ গতকাল মাংস ছিল না, গতকাল মদের কুপন ছিল না, গাড়ি ভাড়া ছিল না, 5 লক্ষ কেন কয়েক লক্ষ, 8 লক্ষ 10 লক্ষ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ধর্ম রক্ষা করবার জন্য, রাজ্য রক্ষা করবার জন্য, দেশ রক্ষা করার জন্য যেখানে ব্রিগেড ঐতিহাসিক ময়দানে যেখানে উপস্থিত হয়েছেন তা দেখে আমরা পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত গর্বিত যে আগামী দিনে আশাবাদী যে 26-এ সরকার পরিবর্তন হবে। এটা শুধু সময়। ঠিক, ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।